হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, বাজে বিকেল 4:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত অংশটা একটা ব্লগের মাধ্যমে অলরেডি তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে গেছে। আরেকবার একটু মনে করিয়ে দিই। পাবদা মাছের ঝাল, ঝুরি আলু ভাজা আর মুসুর ডাল ছিল আজকে দুপুরের লাঞ্চে। আর রাত্রিবেলার করার জন্য তরকাটা সিদ্ধ করে রেখেছিলাম। আজকে হচ্ছে ঠিক সেই দিনটা। মাঝখানে একটা দিন হয়তো গ্যাপ পড়ে গেছে, যদি তোমাদের মনে না থাকে সে কারণে আরেকবার মনে করিয়ে দিলাম। সকালবেলাতে মাম্মাম কলেজে বেরিয়ে যাওয়ার পরে যা কাছাকাছি হয়েছিল সবটা তো তোমাদেরকে সাথে নিয়েই মেলেছিলাম। তো দেখলাম বেলাবেলি বেশ শুকিয়ে গেল, যদিও আজকে দেরি করেই মেলেছি সবটা। সকালে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্যই সমস্ত কাজের দেরি। তারপরে বিছানার চাদর দুটোকে বদলে ফেলেছিলাম, ওই পাখাটা পরিষ্কার করেছিলাম বলে। ভাবলাম জমিয়ে না রেখে দুপুর দুপুর চালিয়ে দিই। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। জমিয়ে রেখে তো লাভ নেই, কারণ কাছাকাছি তো আমার ঘরে প্রচণ্ড মাত্রাতে হয়। আর জামা কাপড় আমরা কখনোই জল ধোয়া করি না, যা ছাড়া হয় সবটা একেবারে সাবানে কেচে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে ওটাকে আলনায় তুলি। তো দেখলাম বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর ছাদটাতে কেমন রোদ আসছে দেখেছো? সাদা যে চাদরটা ভিতরে পাতা ছিল সেটার একটু কোনা টোনাগুলো একটু ভিজে আছে। ওই চেয়ারটার পরে একটুখানি ভালো করে পাতিয়ে দিলাম। আর এই মুহূর্তে পাম্পটা ওদিকে আমার চলছে। ছাদে তো অনেকক্ষণ ধরেই ঘুরঘুর করছি। প্রত্যেক দিন বিকালবেলাতে ঘুম থেকে উঠে আসার পরে ছাদেই এখানে সময় কাটাই, একটু দাঁড়াই বসি। আজকে বাবু নেই, বেরিয়ে গেছে। মাম্মাম কলেজ থেকে ফিরে এসে একটুখানি শুয়েছিল, ও তো বাড়িতে এসে ভাত টাত খেয়েছে। তারপরে এখন ওই ঘরে পড়তে বসেছে। আমার এই ছাদের পর্দা টর্দা সব কিছু ফেলা হয়ে গেছে, পাম্পটাও চলছিল, বন্ধ করে দিলাম। এবারে এসেছি, টুকটাক কাজ আছে, আর এটা পরে করলেও হতো, কিন্তু মাম্মামের একটুখানি খিদে খিদে পাচ্ছে, ওকে একটুখানি মুড়ি মেখে দিচ্ছি। দুপুরবেলাতে একদম একটুখানি ভাত খেয়েছে, খালি মাছের ঝাল দিয়ে, আর কিচ্ছু খায়নি। তো বললে একটু মুড়ি চানাচুর খেতে ইচ্ছা করছে। আর কিছু এর মধ্যে দিইনি, আজকে শুধু মুড়ি আর চানাচুর দিয়েছি। এই ওকে খেতে দিয়ে টুকটাক মুড়ি চানাচুর বিস্কুট এগুলো কন্টেনারগুলোকে রিফিল করে নিলাম। এবারে জামা কাপড় টাপড় ছেড়ে যাবো সন্ধে দিতে। বিস্কিটের বড় একটা প্যাকেট আনা হয়, আর আমি এই ছোট কন্টেনারটার মধ্যে রাখি। একটা করে ভিতর থেকে যে প্যাকেট আছে সেটা বার করি, করে এই কন্টেনারের মধ্যে রেখে দিই, দিয়ে ওটা শেষ হলে পরে আবার একটা করে প্যাকেট বার করি। এইটা হচ্ছে একটা ফ্যামিলি প্যাক নিউট্রি চয়েসের। তো আমরা ঘরে প্রত্যেক দিন সকালবেলাতে যে দুটো করে এই ওটস বিস্কিটই আমরা খেয়ে থাকি। বিস্কিট খাওয়ার এমনিতে সেরকম কোনো প্রবণতা নেই আমাদের তিনজনের কারোরই। সকালবেলাতে যখন ওই খেজুর, কলা, আমন্ড, বাদাম বা ডিম সিদ্ধ খাই, তখন ওই সময়তে দুটো ওটস বিস্কিটও খেয়ে থাকি। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার সাথে রয়েছো তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং বন্ধু। আর সন্ধে টন্ধে লাগিয়ে চলে এসেছি, এবারে নিজের জন্য একটুখানি চা বানিয়ে নেব। আর তোমাদেরকে তো বলেইছি, চাটা আমি খুব মন করেই খাই, সেরকম যে প্রত্যেক দিন খেতে হবে তা না। কখনো দুধ থাকলে দুধ চা, কখনো দুধ না থাকলে লিকার চা। এখন কয়েকদিন গ্রিন টি শিশিটাও বার করেছি, মাঝে মধ্যে বিকালবেলাতে গ্রিন টিও খাই। বলতে পারো আমার কোনো ঠিক ঠিকানা নেই, চায়ের কোনো নেশা নেই। যেদিন যেরকম মন হয় সেদিন খাই। আজকে দুধ চা খেতে মন হয়েছে, সেই জন্য দুধ চা খাচ্ছি। এই যে কাপটা থেকে আমি দুধটা নিলাম, এই কাপটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়েছি, কারণ জানি এটা ভালো করে ফুটবে, ফুটে যেটুকুনি কমার কমে যাবে। মাঝে মধ্যে খাই তো, যেদিনকে খাই আমি ওই পাতলা জল মেশানো ট্যালটালে চাটা একদমই পছন্দ করি না। এক কাপ চা বানালে তার মধ্যে বলতে পারো যে 3 ভাগের বেশি দুধ থাকে আর সামান্য পরিমাণে একটুখানি জল থাকে। নিজের জন্য একটুখানি চাটা বানিয়ে নিই, তবে চিনি ছাড়া চাটাই বানাচ্ছি আজকে। ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা বের করে রেখে দিলাম, দই পাততে হবে। দুধটা যা ছিল এই তো চা বানিয়ে নিয়েছি। আর নিজের জন্য ওই ছোটো বাটিতে করে এক বাটি একটু মুড়ি আর চানাচুর আর 1 কাপ চা।
যারা তোমরা টি লাভার আছো তাদের উদ্দেশ্যেই বলি, চাটা যখন ফুটে ফুটে ওরকমভাবে উতলে আসে তখন যে একটা সুন্দর গন্ধ বেরোয়, কি দারুণ লাগে তাই না? আমি টি লাভার নই, তবুও কিন্তু ওই গন্ধটা আমার ভালো লাগে। আর এই চায়ের মধ্যে যদি একটু আদা থেতো করে আর যদি একটু এলাচ থেতো করে দেওয়া যেত, কি অপূর্বটাই না লাগতো। আমি মাঝে মধ্যে ওরকমভাবে যে খাই না তা কিন্তু নয়, আমি নিজেও খাই, তবে খুব রেয়ার। একার জন্য অত জুত করে বানিয়ে খাওয়া, ওটা ঠিক আমার যেন হয় না। অনেকে মিলে একসাথে বসে গল্পগুজব করবো, একদম জমিয়ে খুব ভালো করে চাটা বানাই। আর এই যে চা মুড়ি খাওয়ার আগে একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম ওই খাটে বসে বসেই, আর সাথে টিভি চলছিল। এবারে চলে এসেছি রাত্রিবেলা তড়কাটা বানাবো, রুটি তড়কা সবই হবে। এই ছোট প্রেশার কুকারে করে তো ডালটাকে সিদ্ধ করেই রেখে দিয়েছিলাম, তখন আর হাত দিয়ে দেখিনি। এখন একটুখানি চেক করে নিলাম ডালটা ঠিকঠাক মতো সিদ্ধ আছে নাকি। আমি যখনই তড়কা বানাই ওই ডাল একদম যদি গলে যায় ওই জিনিসটা ভালো লাগে না। ডালটা সিদ্ধ হয়ে থাকবে পুরো, কিন্তু দানাটা দেখা যাবে, ওইটাই আমার বেশ পছন্দ। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমটাকে ভালো করে ভুর্জি করে নিলাম। আর এখানে রসুন কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদাটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ওই চপারের মধ্যেই কুচি করে নিয়েছিলাম। আমার মাম্মাম তড়কা, ছোলা, মটর, কাবলি চানা, পনির এই টাইপের জিনিসগুলো দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে। বাবু আবার পনিরটা অতটা পছন্দ করে না, সয়াবিনটা ভীষণ ভালোবাসে, কিন্তু মাম্মাম আবার সয়াবিন পছন্দ করে না। তবে দুজনে যে খাবে না তা না, দুজনে দুটোই খায়। তো আজকে যদি আমি পনির বানাই তো আগামীকাল আমাকে সয়াবিন বানাতে হবে। এক এক সময় এমনও হয়েছে দুজনের জন্য পনির সয়াবিন দুটোই বানিয়েছি, দুজনে দুদিন ধরে দুটো আলাদা আলাদাভাবে খেয়েছে। তড়কার ডালটা সিদ্ধ করা থাকলে তড়কা বানাতে তো খুব একটা বেশি সময় লাগে না। বানানো হয়ে গেছে তড়কা, রুটিও বানানো হয়ে গেছে, আমাদের তিনজনের রাতের খাবার খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগের টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, ব্লগটা রাতের রান্নাঘর ক্লিনিংয়ের উপরে হতে চলেছে। তো প্রত্যেক দিন রান্নাবান্নার শেষে বা রাতের কাজের শেষে আমি কিভাবে কিচেনটাকে ক্লিন করি সেটা নিয়েই আজকের ব্লগ, যেটা কিন্তু ভীষণ জরুরি। সংসারের এটা একটা ইম্পর্টেন্ট কাজ বলতে পারো। সারাদিনে রান্নাঘরের মধ্যে আমরা রান্না বান্না করছি, হালকা হাতে একটু আধটু পরিষ্কার করলেও চলে, কিন্তু রাত্রিবেলাতে রান্নাঘরটা খুব ভালো মতো পরিষ্কার করতে হয়। কারণ আলো নিভলে পরে রান্নাঘরে যে কত পোকামাকড়ের চলাচল থাকে সেটা তো আমরা জানতেও পারি না। আর এমনও কিছু ব্যাপার আছে যা আমরা খালি চোখে দেখতেও পাই না। রান্নাঘরের প্রতিটা কাজ কর্মের ওপরে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের ভালো থাকাটা নির্ভর করে। সেই জন্যেই রাতের রান্নাঘর পরিষ্কারটা আমাদের প্রত্যেক গৃহিণীর জন্য ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট কাজ। জানি সারাদিনের পরিশ্রমের পরে রাত্রিবেলাতে বাসন ঘষে মেজে পরিষ্কার করে কাউন্টার টপ পরিষ্কার সমস্ত কিছু জিনিস সরিয়ে সরিয়ে ক্লিন করতে গেলে কোথাও একটা আলস্য লাগে। সেই দিক থেকে আমার একটা বাঁচোয়া এই ডিশওয়াশার না থাকলে হয়তো এতগুলো বাসন আমাকে সারাটা দিন ধরে মাজতে হতো। তবে ডিশওয়াশার তো এসেছে 19 সালে, তার আগে পর্যন্ত তো আমি হাতেই বাসন মেজেছি। তখনও কিন্তু রান্নাঘরটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে তবেই ঘুমাতে যেতাম। সকালবেলাতে উঠে যখন দেখতাম একদম ঝকঝকে তকতকে রান্নাঘর, কাজে অটোমেটিক্যালি একটা এনার্জি চলে আসতো। আর কাউন্টার টপ আমি যখনই পরিষ্কার করি, সেটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি 4 ভাগে। ছোট জায়গা হলে যে অসুবিধাটা হয় সেটাই আমি তোমাদেরকে এখানে বলতে চেয়েছি। কারণ জিনিসপত্র সরিয়ে নিয়ে অন্য কোথাও রাখবার তো এক্সট্রা কোনো স্পেস নেই। এদিককার জিনিস ওদিক, ওদিককার জিনিস এদিক করে ভালো মতো পরিষ্কার করি। প্রথমেই আগে আমি পরিষ্কার করে নিচ্ছি মাঝখানের অংশটা। তার কারণ হচ্ছে ওই যে চায়ের বাটি সিঙ্কের মধ্যে যেটুকুনি রয়েছে সেটাকে মেজে ঘষে এখানে রাখবো। আর এই যে সলিউশনটা দিয়ে আমি পরিষ্কার করি, দেখতে পাচ্ছ হালকা হালকা একটা ফেনা হয়ে যাচ্ছে। আমি একটুখানি ভালো করে জিনিসটা তোমাদেরকে দেখাতে চেষ্টা করলাম। আলাদা করে কোনোদিনও সাবান দিয়ে ঘষা মাজার প্রয়োজন খুব একটা পড়ে না, কারণ এই সলিউশনটার মধ্যেই তেল চিটচিটে যে ভাবটা আছে বা সাবান দিয়ে পরিষ্কার করা সবটা সুন্দরভাবে হয়ে যায়। এটা দিয়েই আমি ওয়াল পরিষ্কার করছি, এটা দিয়ে কাউন্টার টপ, এটা দিয়ে গ্যাসের ওভেন, ইভেন
কোনো সময় যদি স্টিলের কন্টেনারগুলোর ওপরটাও পরিষ্কার করতে হয় তাহলে এইটা দিয়েই আমি পরিষ্কার করে নিই। সব সময় যে সব জিনিসটা খালি করে নিয়ে তারপরে কন্টেনারগুলো পরিষ্কার করব এমনটা কিন্তু সবসময় সম্ভব হয় না। ভিতরটা হয়তো কন্টেনারের পরিষ্কার আছে একদম, কিন্তু বাইরের দিকটাতে ওই কাউন্টার টপের ওপরে থাকতে থাকতে একটু হালকা তেলতেলে ভাব হয়েও যায়। রান্নাঘরে সব সময়তেই চোখে হয়তো দেখা না গেলেও এমনি চললেও একটা তেল চিটচিটে ভাব এসেই যায় 2-4 দিন পরে। হালকা হাতে একটা কাপড়ের মধ্যে ওই সলিউশনটা স্প্রে করে দিয়ে একটু মুছে নিলে পরে সুন্দরভাবে কন্টেনারগুলো পরিষ্কার হয়ে যায়, তেলতেলে ভাবটা চলে যায় আর ইনস্ট্যান্ট একটা গ্লেজ এনে দেয়, যেহেতু এই সলিউশনের মধ্যে ভিনিগার আছে। এটা তোমাদেরকে আমি আগেও বহুবার বলেছি। তো কাউন্টার টপের ওই মাঝের অংশটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওখানে একটা আমি ওই হাত মোছা কাপড় আমি পেতে নিয়েছি। পেতে নেবার পরে এবারে যেটুকুনি বাসন মাজছি মেজে মেজে ওইখানটাতে রেখে দিচ্ছি। রাত্রিবেলাতে রুটি হয়েছে, চাকি বেলুন আমি দুবেলাতেই যখন রুটি করি সব সময়তে মেজে পরিষ্কার করে রাখি। কোনো সময়তে আমি রুটি করলাম তারপরে একটু ঝেড়ে হালকা মুছে শুকনো কাপড় দিয়ে কখনো রাখি না। সব সময়তে একদম আমার চাকি বেলুন দেখতে পাবে পরিষ্কার পরিচ্ছন্ন মাজা ঘষা। তো যাই হোক, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, রুটি তরকারিও অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো গ্যাসের ওভেনটাও এই মুহূর্তে একদমই ঠান্ডা। মাঝখানের জায়গাটা পরিষ্কার করে নেবার পরে আমি গ্যাসের ওভেনের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছো, আমার এই ভ্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে নতুন একটি অপশান এসছে যেটার নাম হচ্ছে হাইপ। তো হাইপ অপশানের কাজ হচ্ছে ভিডিওর একটুখানি গ্রোথটা তাতে বাড়ে। তোমাদের কমেন্ট বক্সের ঠিক ওপরে যেখানে ডাউনলোড, সেভ, ক্লিপ, প্রমোট, সুপার থ্যাঙ্কসের অপশান থাকে ঠিক সেখানেই ওই হাইপ অপশানটা আছে। হাইপ করে দিলে পরে ভিডিওর গ্রোথটা একটুখানি বাড়বে, তো তাতে একটু বেশি লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। আর কোনো একজন বন্ধু কারোর ভ্লগ দেখতে দেখতে সপ্তাহে 3 বারের বেশি সেই ভ্লগারকে হাইপ দিতে পারবেন না। তো সে কারণে যদি তোমরা আমাকে একটা হাইপ করে দাও তাহলে হয়তো আমার ভিডিওটা তোমার পরেও আরেকজনের কাছে হয়তো পৌঁছাবে। আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে বারংবার জানাই অসংখ্য ধন্যবাদ। কাউন্টার টপে যে সিঙ্কের দিকটা ছিল সেই দিকটা চপিং বোর্ড, ট্রে বা সল্ট পটটা রয়েছে আর মশলার যে পাত্রটা রয়েছে সবটা সরিয়ে ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের যে স্ট্যান্ডগুলো ছিল সেই দুটোকেও মেজে নিয়েছি, আর প্লেট দুটো যেটা আছে ওটা তো ডিশওয়াশারে দিয়ে দিয়েছি। তো এইবারে এই জল রাখার এই জায়গাটা এর একটা কিছু ব্যবস্থা এখনো অবধি আমার করা হয়নি। একটা র্যাক আমাকে আবারও ব্যবস্থা করতে হবে, কারণ এই ট্রের নিচে যে র্যাকটা ছিল সেই র্যাকটা তো নিয়ে আমি আরও কিছু প্লেট রাখার জন্য ওই হাইড্রোলিকের মধ্যে রেখেছি। তো এই যে টেনে টেনে নিয়ে পরিষ্কার আর করতে লাগে না, র্যাকের ওপরে থাকলে কি হয় হাত ঢুকিয়ে তলাতে খুব ভালো মতোই পরিষ্কার করে নেওয়া যায়। মোটামুটি দেখো মাঝখানের পার্টটা আগে করলাম, তারপরে গ্যাসের ওভেনটা করলাম, তারপরে সিঙ্কের পাশটা করলাম, তারপরে মাইক্রো ওভেনের পাশটা করলাম। এই 4 ধাপে প্রত্যেক দিন আমি কিচেনটা পরিষ্কার করি। একদম শেষে এসে পরিষ্কার করি সিঙ্কটা। সিঙ্ক পরিষ্কার করার সাথে সাথে সিঙ্কের ধারে যে কন্টেনারগুলো থাকে যেমন সলিউশনের কন্টেনার, আমার হ্যান্ড ওয়াশের কন্টেনার আর লিকুইড সোপের যে কন্টেনারটা রয়েছে সেগুলোকেও একটু হালকা হাতে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই। এটা প্রত্যেক দিন প্রয়োজন পড়ে না, কিন্তু ওই স্কচ ব্রাইটের মধ্যে সাবান থাকে। সিঙ্কটাও পরিষ্কার করছি, কখনো কখনো কলটা, ওয়ালটা সেগুলোও করছি। ওই হাতেতেই এই কন্টেনারগুলো পরিষ্কার করে নিই। তাতে অনেক সময়তে কি হয় আমরা ওই তেলতেলে হাতে ধরে নিলাম হ্যান্ড ওয়াশটা বা লিকুইড সোপের যে নবটা আছে সেটাকেও ধরছি, একদম পরিষ্কার থেকে যায় আর কি। পোকামাকড় যে কোন জায়গায় হবে বা আরশোলার উৎপাত যে কোন জায়গায় আসবে সেটা তো আমরা বলতে পারি না। মাঝে মধ্যে মনে পড়লে আমি কি করি জানো, সিঙ্কের যে আউটলেটটা আছে ওখান থেকে আমি হিট স্প্রে করে রাত্রিবেলাতে রেখে দিই।
ওটা কোনো একটা দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ঘরের প্রতিটা কর্নারে আমি হিট স্প্রে করে রাখি। এক এক সময় দেখবে ছোট্ট ছোট্ট মাকড়সার জালি হয়, আর মাকড়সাগুলো ভীষণ ছোট ছোট হয়, যেগুলো হয়তো খালি চোখে বুঝতেও পারবে না। ঝাড়ু দিয়ে যখন পরিষ্কার করছো তখন একটা ছোট্ট গুড়গুড় করে এগিয়ে চলে গেল। তো ওই যদি তুমি সপ্তাহে সপ্তাহে যদি প্রত্যেকটা ওয়ালের ওই কর্নারগুলোতে হিটটা স্প্রে করে দাও, তাহলে দেখবে ওই প্রবণতাটা কমে যায়। আমার প্রত্যেকটা কথাই কিন্তু আমার নিজস্ব লাইফে আমি ইউজ করেছি, তারপরেই তোমাদের সাথে শেয়ার করেছি। ওটা আমি একদিন চেষ্টা করব ঘর পরিষ্কার যদি করি, সেরকম যদি কোনো দিন কোনো ভ্লগ বানাই ওর মধ্যে দিয়ে শেয়ার করতে। আমার ঘরে অনেকগুলো কর্নার রয়েছে, মানে সাইডে সাইডে পিলারগুলো আছে, তো এক একটা পিলার থাকলে দুটো করে কর্নার বেরিয়ে যায়। সেই জায়গাগুলোতে আমি ওরকম সপ্তাহে সপ্তাহে হিটটা স্প্রে করে দিই। তো দুধের প্যাকেটটা বের করে রেখেছিলাম, দুধটা তো জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার পরে বাকি দুধটা ফ্রিজে ভরে দিলাম আর দইটা পেতে নিলাম। সকালবেলা জলখাবারে যদি দই দিয়ে কিছু বানাই তাহলে তো ভালো, তা না হলে তো দুপুরবেলা খাবারের পাতে টক দই তো লাগবেই। আর এবারে বাসনগুলো কিছুটা তো জল ঝরে গেছে, একটা শুকনো মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আমি বাসনটা সবটা মুছে জায়গায় গুছিয়ে নেব। যেদিনকে রাত্রিবেলাতে কাজের সময়তে মাইক্রোওভেন ব্যবহার করি, সেদিনকে কিন্তু ওই সলিউশনটা দিয়ে রান্নাঘরটা যখন আমি পরিষ্কার করি, মাইক্রোওভেনের ভিতরটাও ভালো করে পরিষ্কার করে দিই। আজকে মাইক্রোওভেনের কোনো রকম কোনো ব্যবহার করিনি, তাই মাইক্রোওভেনের ক্লিনিংটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। ভ্লগ বানাচ্ছি বলে অহেতুক কাজ করে করে তোমাদেরকে এখানে আমি টাইমটা নষ্ট করব বা দেখাবো এমন কোনো ব্যাপার নেই। আমার সংসারে যে কাজটা থাকে, যেদিনকে যতটুকুনি কাজ করি, সেদিনকে সেইটুকুনি কাজই ভ্লগের মধ্যে দিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে এই যে ছাদে দুটো কাপড় মেলছি, দুটো কাপড় হচ্ছে, একটা কাপড় মধ্যেই বড় কাপড়টার মধ্যে আমি বাসনগুলোকে শুকোতে দিয়েছিলাম, আর ছোট মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আমি বাসনগুলো মুছেছি। তো এই দুটো কাপড় এই রাত্রিবেলাতে ছাদে থাকলো, শুকিয়ে যাবে। ওইদিকে আমার ডিশওয়াশারটা চলছে, ছাদের লাইট টাইট নিভিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। ছাদের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। ডিশওয়াশারটা অটো অফ, নিজে থেকেই বন্ধ হয়ে থাকবে। সকালবেলা উঠে একদম সুন্দর পরিষ্কার বাসন আমি পেয়ে যাব। আর এই যে রাত্রের শেষ কাজ, আমন্ড বাদামটা ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে নিচ্ছি। যেদিনকে কতিলা খাই সেদিনকে রাত্রিবেলাতে কতিলাটা ভেজাই, তবে আগামীকাল আমরা কতিলা খাবো না। সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা কতিলার শরবতটা খেয়ে থাকি। তো বন্ধুরা, এই যে রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাসের ওভেন, চারিটা দিক আমার সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তো এইভাবেই প্রত্যেক দিন রাতে রান্নাবান্না করলেও আমি রান্নাঘর এরমভাবে পরিষ্কার করি, আর যদি না করি, খাবার যদি বানানো থাকে, খাবার দাবার গরম করার পরেও আমি এভাবেই পরিষ্কার করি। আর সিঙ্কটাতে ওই যে সলিউশনটা স্প্রে করে রেখেছিলাম, তার কারণের জন্য কতটা গ্লেজ এসে গেছে দেখতে পেয়েছো। আর সিঙ্কের মধ্যে থেকে দুর্গন্ধটাও ওই ভিনিগারের কারণে অনেকটাই কেটে যায়। তো চলো, কাজকর্ম আমার শেষ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।